আশাপূর্ণা দেবীর চাঁদার ধাঁধা শুরু করছি। শশধরবাবু পাটের দালান, পাটের গাঁটের মতো আট ষাট গোল গাল গড়ন, তেল চকচকে নিটোল একখানি টাক, গোঁফজোড়াটিও জমকালো। এক কথায় দেখলেই ভরসা আসে। করিতকর্মা লোকও বটে। বাল্যকালে বাপ মারা গিয়েছিলেন, পয়সার অভাবে মা সরস্বতীর সঙ্গে সম্বন্ধ চুকিয়ে আর মা জননীর আঁচল ছাড়া হয়ে কলকাতায় এসেছিলেন এক জ্ঞাতি কাকার ভরসায়, ট্রেন ভাড়া বাদে 13.5 আনা পয়সা সম্বল করে। দৈবক্রমে অথবা শশধরের ভাগ্যক্রমে জ্ঞাতি কাকাটি শশধরকে চিনেই উঠতে পারলেন না। সেইটুকু বয়স থেকে নিজের চেষ্টায় কেমন করে যে শশধর এখন 10-এর একজন হয়ে উঠেছেন, সেই ইতিহাস বলতে গেলে 18 পর্ব মহাভারত না হোক, সপ্তকাণ্ড রামায়ণ তো বটেই। মোট কথা, এখন কলকাতা শহরে শশধরের 2-4খানা বাড়ি ভাড়া খাটে, বসত বাড়িও প্রকাণ্ড। প্রকাণ্ড বাড়ি, প্রকাণ্ড গাড়ি, প্রকাণ্ড সংসার, আগাগোড়াই তার প্রকাণ্ড কাণ্ড। অবস্থা বিপাকে নিজে লেখাপড়া করে উঠতে পারেননি বলে ছেলেদের লেখাপড়ার উন্নতির জন্য তিনি চেষ্টার ত্রুটি করেননি। বড় ছেলে কার্তিক তো বিদ্যের জাহাজ বললেই হয়। 3 বার 3 রকমে MA পাশ করে কিছুদিন চাকরি বাকরির চেষ্টা করে দেখলে তার বিদ্যের উপযুক্ত চাকরি বাংলাদেশে নেই। তাই সে চেষ্টা ছেড়ে দিয়ে জগতের সমস্ত জ্ঞান অর্জন করবার সাধনায় সে ব্যস্ত। ছেলে মেয়ে তার 3-4টি, হবে না কেন, এদিকে তার বয়সও তো কম হলো না। পাজির পা ঝাড়া হাড় বদমাইশ ছেলেপুলে সব, যেমন হয়ে থাকে আজকালকার ছেলেগুলো। রাজ্যের জিনিসের জন্য তাদের আবদার আর বায়না, বোঝে না যে এতে কার্তিকের জ্ঞান সাধনার কত বিঘ্ন হয়। ছেলেগুলোকে ঠেলে ঠুলে তাদের দাদুর কাছে চালান করে দিয়ে কার্তিক জ্ঞান চর্চা করতে বসে। ওদিকে নাতি নাতনিরা শশধর বাবুর টাকের ওপর অগ্নিবৃষ্টি করতে থাকে। শশধর বাবুর মেজ গণেশ MA নয় বটে, তবে ভবিষ্যতে কাজে লেগে যেতে পারে ভেবে এর সঙ্গে লটাও দিয়ে রেখেছে। ওকালতিতে পয়সা নেই, এই কথা গণ্ডমূর্খেও জানে। কাজেই গণেশ সে চেষ্টা ছেড়ে দিয়ে একনিষ্ঠভাবে লটারির টিকিট কিনে চলে আর বসে বসে ক্রসওয়ার্ডের ঘর পূরণ করে। 2 বাত যদি ফার্স্ট প্রাইজটা লেগে যায়, মন্দ কি? ছেলে নেই, মোটে একটা মেয়ে তার, তাও ঠাকুরমার বিশেষ অনুগত। তার জন্য গণেশের কিছু ঝঞ্ঝাট নেই, তবে বউ এর অনেক কিছু খরচা আছে। সেটা গণেশ মাস পড়তেই হাত খরচা বলে নিয়ে নেয় বাপের কাছ থেকে। শশধরবাবুর সেজো ছেলে নিতাই সংসার ফংসারের ধার ধারে না, বিয়েতে নারাজ, নতুন কিছু একটা আবিষ্কারের চেষ্টায় সে প্রাণপাত করছে। থোড়ের খোলায় রেশম পাওয়া যায় কিনা, শ্যাওলা থেকে মুখে মাখবার স্নো, আর ডাবের জল থেকে এসেন্স, এই সব বিষয়ে এক্সপেরিমেন্ট করতে শশধরবাবুর প্রকাণ্ড লোহার সিন্দুকের এক কোণ প্রায় খালি করে আনছিল। হঠাৎ একদিন ধমক খেয়ে পৃথিবীর ওপর বীতশ্রদ্ধ হয়ে জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়েছে। আহার নিদ্রার সময় পায় না সে এখন, বেচারা রাশিচক্র, লগ্ন, নক্ষত্র এই নিয়েই আছে। তার ছোট ছেলে গৌরাঙ্গ বা গৌর BSc পড়ে। আকৃতি এবং প্রকৃতি কোনোটাই তার প্রেমাবতার গৌরাঙ্গের মতো নয়, তবে গায়ের রংটা যাতে কতকটা এগোয় তারই আশায় বিলেত যাবার বায়না ধরেছে। এছাড়া শশধরবাবুর সংসারে আইবুড়ো আর বিয়েওয়ালা এক গাদা মেয়ে আছে, বুড়ি আর বিধবার রাশিকৃত বোন আছে, অকাল কুষ্মাণ্ড 2-4 গন্ডা ভাগ্নেও আছে, চাকরি হারানো জামাই আছে, বখাটে শালা আর চালিয়াত শালিকা পুত্র আছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে শশধরের তেল চকচকে টাকটার ওপর কাঁঠাল ভেঙে খাবার উপযুক্ত লোকে কিছু মাত্র অভাব নেই। তা ভদ্রলোকের টাকের জোরও বিলক্ষণ ছিল,
টাকার অথবা টাকের, যা বলেন। সম্প্রতি যুদ্ধ লেগে পাটের বাজারে এলোমেলো কাণ্ড, তাই তার মন মাথা দুইই খারাপ। হঠাৎ শশধর শুনলেন তার এক বন্ধু একটা চালু কারবার বেচে দিয়ে তীর্থবাস করবেন মনস্থ করেছেন। কারবারটা জলের দরে যাচ্ছে বললেই হয়। ছেলেরা কেউ যদি তদারকের ভার নিতে রাজি হয় তাহলেই শশধর কিনে ফেলতে পারেন। নিজের তো আর মরবার ফুরসত নেই তার, তাই ছেলেদের দ্বারস্থ হওয়া। শশধরবাবু মুখ্য সূক্ষ্ম লোক, বড় বড় বিদ্বান ছেলেদের সঙ্গে কথা কইতে গেলেই তার তালু শুকিয়ে আসে। মনে মনে অনেক রিহার্সাল দিয়ে বড় ছেলেকে ডেকে কথাটা পারলেন। কার্তিক কিছুক্ষণ বাপের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল এমন ভাবে যে কে যেন ওকে স্বর্গ থেকে টেনে মাটিতে আছাড় দিল। তারপর উপহাসের হাসি হেসে বলে উঠল, আমি চালাবো কারবার? খেপেছেন নাকি? শশধরের টাকই ভরসা। অগতির গতির টাকে হাত বুলিয়ে অপ্রতিভভাবে বললেন, আহা, না চালাবার তো কিছুই নেই, সে নিজেই বেশ চলছে। তবে আর কি, ওই মোটামুটি একটু নজর রাখা, বুঝলে তো। তাছাড়া তোমার নিজেরও তো কিছু থাকা ভালো। আমি তো সত্যি সত্যি চিরদিনের নয়। কার্তিক বাধা দিয়ে বলল, দেখুন, তা বলে ওই আপনার মতো ওয়ান পাইস ফাদার মাদার করে লোকের সঙ্গে ছোট লোকমি করা আমার পোষাবে না। ওসব ব্যবসা ফ্যাবসা ভদ্রলোকের কাজ নয়, বুঝলেন। শশধরের টাক আর বুদ্ধি যোগান দিতে পারল না। দ্বিতীয় ছেলে গণেশ বিরক্ত হয়ে সোজা জবাব দিল, পাগল হয়েছেন নাকি? আমার নামে কারবার? যত সব বিদঘুটে কথা আপনার। শশধর ঈষৎ তপ্ত হয়ে বললেন, আমি তো বাপু অমর হয়ে আসিনি। এরপর কি হবে তোমাদের? টাকার কটা রেখে যেতে পারবো এই রাবণের গোষ্ঠীর মুখ বাঁচিয়ে? গণেশ উদার হাসি হাসল, দেখুন, তার জন্য কিছু ভাববেন না। আর 3টে মাস, ফার্স্ট প্রাইজটা পেয়ে গেলেই 2.5 লাখের কম তো হয়। সেজ নিতাইকে অনুরোধ করায় সে বাপের কথাটা মন দিয়ে শুনছে দেখে শশধর উৎসাহিত হয়ে বোঝাতে শুরু করলেন, ব্যবসা, বুঝলে বাবু, এই ব্যবসা এমন জিনিস, চালাতে জানলে চালানো কিছু শক্ত হয়। নিতাই সব কথা শোনার পর মাথাটি নেড়ে হাত দুখানা উল্টে বলল, কিন্তু বাবা, আমার এখন ওসবে হাত দেওয়া কিছুতেই উচিত নয়। কারণ এই এই বছরটা আমার অষ্টমে শনি। তারপরে ধরুন আজ থেকে 5 বছর 7 মাস 13 দিন 11 ঘন্টা 36 মিনিট এই পর্যন্ত রাহুর দশা চলবে, যাতে হাত দেব ভস্য, বুঝলেন কি না? শশধর চমকে বললেন, "এ বলো কি, এসব তোমার মাথায় কে ঢোকালে?" নিতাই করুণ হাসি হেসে বলল, যা সত্যি তাই বলি, জগতের কিছুই তো আপনি জানলেন না, শিখেছেন খালি পাটের দর কষতে। চতুর্থ ছেলে গৌর সংক্ষেপে জানালো, আমায় যদি কারবার কিনে দেন তাহলে সঙ্গে একটা রিভলভারও কিনে দেবেন। আপনার বন্ধু এই শেতলবাবুর মতো হাঁটুতে কাপড় পরে খদ্দেরের পায়ে তেল দেওয়া তার চেয়ে গুলি খেয়ে মরা 100 গুণে ভালো। মাথা খারাপ হয়েছে আপনার দেখছি। শশধরবাবু চাকরি খোয়ানো জামাইকে কারবারের কথা বলতে সে সামনে কিছু বললে না বটে, কিন্তু শশধর কন্যার কাছে গিয়ে তর্জন করে বললে, তোমার বাবার বুদ্ধি ভ্রংশ হয়েছে। আমাকে বলেন কিনা কারবার দেখতে? এত লেখাপড়া শিখে শেষ পর্যন্ত বসে বসে লোহালোক করে হিসেব করব? গলায় দড়ি। দালালি বুদ্ধি আর কতই বা হবে। দায়ে পড়ে শ্বশুরবাড়ি আছি বলে এ কথা বলতে সাহস করেছেন উনি, জানো, এই দস্তুর মতো অপমান। শশধর ছেলেদের ওপর রাগ করেই জামাইয়ের নামে কারবার কিনে দেবার প্রস্তাব করেছিলেন, অপমানের উদ্দেশ্যে নয়। মনের অবস্থা যখন এই প্রকার, তখন এলো সরস্বতী পুজোর ধুম। ছেলে মহলের উৎসবের ঘটা তো লিখে জানাবার নয়। কোলের মেয়েটা আর নাতি নাতনি এসে বলল, দাদু, আমরা এবার ওরিয়েন্টা ঠাকুর নেব। একজন সংশোধন করে দিল, এই ওরিয়েন্টা নয়, ওরিয়েন্টাল।
দেখো দেখো ওরিয়েন্টাল ঠাকুর কেনা হবে, হ্যাঁ, বেশ কেমন সাদা সাদা। শশধর মনের সমস্ত উত্তাপ সহযোগে এক গর্জন করে বললেন, খবরদার, সরস্বতী পুজোর কথা তুললে ঠ্যাং ভাঙবো, আর ওর নাম মুখে আনতে পারবি না তোরা। বিদ্যেয় আমার ঘেন্না ধরে গেছে, পুজো হবে না এবার, যা বেরো। বেচারারা মুখ চুন করে চলে গেল। তারা তো গেল, এলো পাড়ার ছেলের দল। শশধরবাবু বরাবরই মোটা চাঁদা দিয়ে আসছেন, খাতায় নাম আছে, কিন্তু এইবার ভদ্রলোকের মেজাজ সপ্তমে। তাদের দেখেই বিরক্ত হয়ে বললেন, সরে পড়ো তো, সরে পড়ো বাপধনেরা সব, এ শর্মার কাছে চাঁদা টাঁদা আর মিলবে না, মা সরস্বতীর উপর ছেদ্দা ভক্তি গেছে। চাঁদা সংগ্রহ করতে বেরিয়েছে যারা, তারা অবশ্যই এত সহজে দমে না। অনেক ভনিতা করলে, ঢের মিনতি করলে, শশধর কিন্তু অটল। শেষ পর্যন্ত ফিরেই গেল তারা হতাশ হয়ে। কিন্তু কথায় আছে না, সেই এক রাজা যাবে অন্য রাজা হবে। পরের দিন এলো অন্য এক দল। শশধর ক্রুদ্ধ, তপ্ত। বললে, "এই, সরে পড়ো ছোকরারা, সরে পড়ো, হবে না, হবে না, একটা আনাও না, পয়সাও নয়, যাও।" দিলেন তাদেরও কোনো প্রকারে ভাগিয়ে। পরদিন সকালে এলো আর এক দল, দুপুরে আর এক দল, সন্ধ্যায় পর পর দু দল। প্রত্যেকদিন বাড়ছে বই কমছে না। অগ্নিশর্মা শশধর তাকিয়ার পেছনে মোটা এক গাছা লাঠি বাগিয়ে বসে আছেন। ছেলে ছোকরা দেখলেই তেড়ে আসেন। আর ছেলেগুলোরও কেমন জেদ, ভদ্রলোকের জমকালো চেহারাখানা দেখেই বোধ করি বেশ কিছু আদায় করবার জন্য তারা বদ্ধপরিকর। ঘুম থেকে উঠে দাঁতন করতে তর সয় না, কড়া নাড়ছে। শশধরবাবু মুখ বাড়িয়ে বলেন, কি হে বাপু, কি চাই শুনে? আগে আমাদের এই বাণী বিজয়ের সংঘের সরস্ব। মুখের কথা মুখেই থাকে। শশধর লাঠি উঁচিয়ে, ভাগো ইহাঁ সে, নিকালো আভি নিকালো বলে তেড়ে আসেন কাছা ফাছা খুলে। সকাল থেকে শুরু, মাঝ রাত্রে সারা, চলছেই সারা দিন এই কাণ্ড। বেকার তরুণ সংঘ, সবুজ শিহরণ সংঘ, রক্ত পতাকা ক্লাব, সুপারি বাগান অ্যাসোসিয়েশন, এই সব মাথা আর মুন্ডু, ছাই আর ভস্য। এমনি করে করে পুজো এলো এগিয়ে। ভিড়টা সামান্য একটু কমেছে। হয়তোবা শশধরের মেজাজের বিবরণ মুখে মুখে সব জায়গায় ব্রডকাস্ট হয়ে থাকবে। হঠাৎ একদিন একদল রোগা হাড়গিলে লম্বা চুল ছাঁটা চ্যাংড়া ছোঁড়া এসে হাজির। তাদের মধ্যে দুজনের হাতে প্রকাণ্ড নিশান, লাল শালুর ওপর সাদা অক্ষরে লেখা নিখিল বঙ্গ তেঁদোর ক্লাব। এদের শরীরে বিনয়ের লেশ মাত্র নেই। তেঁদোর কি না? জোরের সঙ্গে বলল, মশাই উঠুন, চাঁদা আনুন। চাঁদা? বলি কেন হে, কেন? হ্যাঁ, শুনি একবার, কেন? কেন হয়? দেখছিনি তো, সরস্বতী পুজো। হ্যাঁ হে ডেপো ছোকরা, দেখেছি। ওই সরস্বতীর কপালে দোরে দোরে ভিখ মেগে তবে অন্ন জুটবে, আর দেখতে বাকি নেই আমার। শশধর দাঁত কিড়মিড় করেন। তবে এ দোরে হচ্ছে না, বুঝলে, মানে মানে বিদায় হও। বলতে বলতে শশধর লাঠিটার সন্ধানে এদিক ওদিক তাকান। এক ছোকরা ডেপোই বটে, মুখ নেড়ে বলে ওঠে, কেন কেন হবে না মশাই? হ্যাঁ, আপনার দুখানা গাড়ি, এত বড় বাড়ি, এত টাকা। বটে বটে বটে, টাকা দেখছো আমার? বেরো বেরো শিগগির, নিকালো আভি নিকালো। সঙ্গে সঙ্গে রঙ্গমঞ্চে লাঠির আবির্ভাব। কিন্তু তেঁদোর ক্লাবের ছেলে সব, লাঠি দেখিয়ে ভয় পাওয়ানোর চেষ্টা বৃথা। সারি দিয়ে তারা সামনে এসে দাঁড়িয়ে বলল, মারুন স্যার, মারুন, মার খাওয়ার জন্য প্রস্তুত হয়েই তো বেরিয়েছে, কই দেরি কেন, চিন্তা করেন, লাগান লাগান, লাগিয়ে দিন। শশধর বাবু সত্যি তো আর কিছু পাগল নন। সম্প্রতি যদি হয়েও থাকেন, ভদ্রলোকের ছেলেদের মাথা ফাটাবার মতো বদ্ধ পাগল তো আর নন। কাজেই মাথার বদলে টেবিল ফাটিয়ে চিৎকার করলেন, রতনলাল, রতনলাল।
ছেলেগুলো প্রত্যেকে একখানা চেয়ার দখল করে গ্যাঁট হয়ে বসে বলল, ডাকুন ডাকুন চাকর দারোয়ান, ডাকুন পুলিশ, কি করতে পারেন করুন করুন। শশধর আর কি করে পারেন, পাগলের মতো পকেট থেকে খুচরোতে টাকাতে যা ছিল সব মুঠো করে ছুঁড়ে ফেলে দিয়ে ফরাসের উপর শুয়ে পড়লেন। ক্লাবের নামটা এরা দিয়েছে কিন্তু চমৎকার, নির্বাচনকারীর অশেষ দূরদর্শিতা আছে। একটা ছেলে প্রত্যেকটা নয়া পয়সা কুড়িয়ে গুনে পকেটে ফেলে মুচকি হেসে চলে গেল। সে তো গেল, বাকি কজনও তার পেছন ধরল। শুধু যাবার সময় শশধরবাবুর মুখের সামনে বক দেখিয়ে গেল। শশধরবাবু এবার দেশত্যাগী। পাটের বাজারের মায়া কাটিয়ে গিয়েছেন ঘাটশিলায়। ঘাটশিলায় বন্ধুর বাড়ি, কলকাতা ফিরবেন সরস্বতী পুজো বাদে। 2 দিন কাটল নিরুপদ্রবে। 3 দিনের দিন সকালে বন্ধুর সঙ্গে চায়ের আড্ডা বসেছে। হঠাৎ সামনে এক দল তরুণের আবির্ভাব। সন্দেহের স্বপ্নও মনে আসবার কথা নয়, তবু এতগুলো একবয়সী ছেলেকে একসঙ্গে দেখেই শশধর সন্ত্রস্ত হয়ে ওঠেন। ছেলেরা দরজার কাছে দাঁড়াতেই বন্ধু বিনা বাক্যব্যয়ে উঠে গেলেন, পকেটে হাত দিলেন, হাতটা বার করেও নিলেন। তাদের সঙ্গে কি কথা হলো চুপি চুপি ঈশ্বর জানেন। তিনি সরে যেতেই একজন ঘরে ঢুকে সরাসরি শশধরের সামনে এসে বলল, দেখুন আমাদের সাহিত্য সাধনা সমিতিতে কিছু না দিলে ছাড়বো না, মানে আমাদের সরস্বতী পুজো হয়। শশধর কাষ্ঠ হাসি হেসে বলেন, হ্যাঁ সরস্বতী পুজো, ও হয় নাকি, বাহ, সুখের কথা, কিন্তু আমি কেন চাঁদা দিতে যাব? হ্যাঁ হ্যাঁ, তোমাদের সঙ্গে কি সম্বন্ধ আমার? ছেলেটি রহস্যময় হাসি হেসে বলে, আগে সম্বন্ধ, মানুষের সঙ্গে মানুষের সম্বন্ধ। ভদ্রলোকের বাসা এখানে আর ঘর, চেঞ্জারদের কাছে নিয়েই থাকি আমরা। দুর্গাপুজোর সময় থেকেই আমাদের চাঁদা আদায় শুরু হয়। শশধর যদি দৃষ্টি দিয়ে ভস্য করবার ক্ষমতায় থাকতেন তিনি ছাড়তেন না, নেই তার, কাজেই সবিরক্তে বললেন, দেখছো তো বাপু আমার শরীর খারাপ, তোমরা মেলা ঝামেলা করো না। ছেলেটি শশধরের খারাপ শরীরের দিকে চেয়ে কষ্টে হাসি চেপে বলল, আচ্ছা এখন আর বিরক্ত করবো না, সন্ধেবেলা আসবো, ঠান্ডার সময়। সন্ধ্যের আগে বেলা 4টেতে একখানা ট্রেন ছাড়ে, কলকাতার নয়, অন্য লাইনের। বন্ধুর স্বনির্বন্ধ অনুরোধ অগ্রাহ্য করে শশধরবাবু টিকিট কিনে চেপে বসলেন। যে দিকে দুচোখ যায়, অর্থাৎ যেখানে চাঁদার খাতা নিয়ে শয়তানের দল ঘুরে বেড়ায় না বলে মনে হবে, সেখানেই নামবেন। প্রত্যেক স্টেশনে গাড়ি থামে আর শশধরবাবু মুখ বাড়িয়ে জিজ্ঞেস করেন, ও হ্যাঁ শুনছো, বলি এখানে সরস্বতী পুজো হয়? হ্যাঁ সরস্বতী পুজো। শেষ পর্যন্ত যেন সরস্বতীর সঙ্গেই তার রেষারেষি। লোকে বুঝতে না পেরে হাঁ করে তাকিয়ে থাকে, কেউ বা পাগল ভেবে উত্তর দেয় না। রাত্রি 1:30টায় একটা স্টেশন পড়ল। কি নাম রে এটার? শশধর প্রশ্ন করেন। উত্তর দেবার মতো কেউই ছিল না সেখানে। টিম টিম করছে একটা কেরোসিনের আলো আর ঝিঁঝি পোকার ঐক্যতান। এই হলো স্টেশনের শ্রী। এক ভদ্রলোক কিন্তু নামলেন সেখানে, বললেন, নাম এই জায়গা সৃষ্টি সারা ঢেঁড়স গাছি, জঘন্য জায়গা জানেন তো, পাণ্ডব বর্জিত দেশ একেবারে, ভদ্রলোকের মুখ দেখবার জো নেই। ও কি আপনিও নামছেন নাকি এখানে? হুম, নামছি তো, শশধর বললেন। আচ্ছা মশাই, এই পুজো টুজো হয় এখানে, এই সরস্বতী পুজো বারোয়ারি টারি বলতে পারেন? আগে রাম বলুন। ভদ্রলোক গায়ের কম্বলখানা টেনে কান অবধি ঢেকে দিয়ে শীতে হি হি করতে করতে বললেন, বারোয়ারি তাহলেই হয়েছে। এখানে রদ্দি একটা স্কুল আছে, সেখানে এই অধমের কাজ গরু চড়ানোর কাজ আর কি। হাহ, পুজো করবে না হাতি, মাইনেই দিতে চায় না, কিন্তু কেন বলুন তো? পরে বলবো, পরে বলবো। দুখানা গাড়ির, 2-4খানা বাড়ির এবং বেশ কিছু পয়সার মালিক শশধর দীনভাবে বললেন, "আহ, রাতটার মতো আপনার বাড়িতে আপনি যদি জায়গা দেন।"
আরে মশাই বলেন কি, বিলক্ষণ বিলক্ষণ। এখানে ভদ্রলোকের মুখই দেখতে পাই না। 2 দিন 10 দিন যা থাকবেন এই গরিবের বাড়িতেই থাকবেন দয়া করে। না বললে আপনাকে আমি ছাড়ছি না। কি আনন্দ! চলুন, চলুন। রদ্দি স্কুলের গরু চড়ানো মাস্টার বিনয় গলে পড়ে কম্বলের ভেতর থেকে একখানা থাবা বের করে শশধরের হাত ধরেন। ছাড়বেন না তারই প্রমাণস্বরূপ বোধহয়। ছাড়লে অবশ্য উপায়ও ছিল না। শশধরকে প্ল্যাটফর্মে রেখে ট্রেন অনেকক্ষণ ছেড়ে গেছে। এই ভদ্রলোক বকতে বকতে চলেছেন, কতকটা স্বভাবে কতকটা হয়তো শীতে। দেশ না বোন কিচ্ছু নেই মশাই, কিচ্ছু নেই। স্কুলের যা শ্রী দেখলেই বুঝবেন। চাকরি জোটে না তাই পড়ে আছি। ছুটিতে ছিলাম আমি 3 মাস, এই আসছি, পরশু থেকে জয়েন করব। বাড়ি গিয়ে আর আসতে ইচ্ছে করে না, যাচ্ছে তাই জায়গা, যাচ্ছে তাই। শশধর মনে মনে হিসেব করেন, আজ সোমবার কেটে গেল একরকম, মঙ্গল বুধ বৃহস্পতি, শুক্রবারে পুজো, ওই দিন ট্রেনে চাপলে পৌঁছতে পরদিন। যাক, এই বছরের মতো তো নিশ্চিন্দি। কটা দিন এই ভদ্রলোকের বাড়িতে থাকবো, ও যাকে কি আর করা। যাওয়ার সময় ছেলেদের মিষ্টি কিনে দেবেন বলে গোটা কতক টাকা দিয়ে গেলেই হবে। তবু চাঁদার হাত এড়ানো গেল তো। পরদিন সকালবেলা মাস্টার গেছেন বাজারে, শশধরবাবু বাড়ির বাইরে পায়চারি করছেন। সত্যিই বটে, দেশ না বন, কেবল গাছপালা ঝোপ ঝাড়। এখানে একটা ছোটখাটো বাড়ি করলে মন্দ হয় না। চাঁদার হ্যাঙ্গামের সময় পালিয়ে এসে থাকা যায়। হঠাৎ ঝোপঝাড়ের ভেতর থেকে ভূত প্রেতের মতন বেরিয়ে এলো গোটা 5 রোগা কালো দাঁত বার করা বাচ্চা ছেলে। দুটো কঞ্চির আগায় একখানা ছেঁড়া লাল কাপড়ের নিশান গোছের বেঁধে ধরাধরি করে এসে দাঁড়ালো শশধরের সামনে। শশধর আর নেই। মাস্টার মশাই এলো নাকি? রেতের গাড়িতে আসার কথা ছিল যে। শশধর রক্ত চক্ষে বললেন, এছেন তো কি, কি চাই তোমাদের? ছেলেগুলো শশধরের ভরসাওয়ালা চেহারাখানার দিকে চেয়ে আশান্বিত হয়ে এগিয়ে এলো। এসে বিনীতভাবে বলল, এগে সরস্বতী ঠাকুরুনের পুজো হবে কি না, তারই লেগে চাঁদার সাধ্যে বেরিয়েছি। মাস্টার মশাই আপনার কে হয় এঁকে? জম হয় আমার, জম। তবে যে ও বললো পুজো পুজো হয় না এখানে, ঠক জোচ্চোর মিথ্যাবাদী। আগে শুধু শুধু গাল পারেন কেন? ঠিকই তো বলেছে মাস্টার মশাই, হয় নাই তো কখনো। এইবারে এই গিয়ে পেতাম, সকল দেশে হয় কি না, স্কুলে স্কুলে। ও কি, ও ধুলোর মধ্যে বসি পড়েন কেন? কথা মাথা ঘূর্ণির ব্যায়ামও আছে নাকি আপনার? গল্পটা এখানেই শেষ। শিগগিরই আসছে নতুন গল্প নিয়ে। মনে করিয়ে দিচ্ছি, নিচে কমেন্ট বক্সে আপনার সাজেশন মতামত জানানোর কথা, ভিডিওটা লাইক করবার কথা এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা। ধন্যবাদ।